সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই কেপিজি স্পেশালাইজড হসপিটাল অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ। সারা বিশ্বব্যাপী প্রায় 6 কোটি ব্যক্তি মৃগী রোগে ভুগছে এবং বাংলাদেশেও প্রায় লক্ষ লক্ষ ব্যক্তি এই রোগটির সঙ্গে নীরবে লড়াই করে চলেছে। এবং আমাদের বাংলাদেশে এই রোগটিকে এমনভাবে আখ্যায়িত করা হয় যেন এটি কোনো নীরব অভিশাপ কিংবা কোনো অলৌকিক শক্তি। এবং ঠিক এই কারণটিতে আমাদের দেশের অধিকাংশ ব্যক্তি সামাজিক হীনমন্যতা কিংবা লোকলজ্জার ভয়ে বিষয়টিকে প্রকাশ্যে আনতে লজ্জাবোধ করেন। তবে বিষয়টি নিয়ে আমরা সচেতন থাকা কতটুকু জরুরি, কখন চিকিৎসকের কাছে যাবেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সঠিক চিকিৎসা পদ্ধতি বা কী, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ বদরুল ইসলাম, যিনি কনসালটেন্ট নিউরোলজি ও নিউরোফিজিওলজি, কেপিজি স্পেশালাইজড হসপিটাল, কাশিমপুর, গাজীপুর। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলে ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। Thank you very much, Dr. Orthi, for your invitation. আপনাকে এবং আমাকে যারা শুনছেন সবার জন্য শুভকামনা। স্যার, আপনাকেও ধন্যবাদ। শুরুতে জানতে চাই যে মৃগী রোগ এবং খিঁচুনি এগুলো আসলে কি ধরনের ব্যাধি, বলতে আমরা কি বুঝি? আসলে মৃগী রোগ, খিঁচুনি বা এপিলেপসি এগুলো সমার্থক শব্দ। তবে এপিলেপসি যে শব্দটা বা মৃগী রোগ বাংলার যেটা আমরা সমার্থক শব্দ বলি, এটা আসলে একটা ক্রনিক কন্ডিশন, মানে এটা বারবার হওয়া একটা জিনিস এবং এই বারবার ঘটনা হচ্ছে খিঁচুনিটা বারবার হবে। আমরা বলি যে 2 or more unprovoked seizure, এটা ইংলিশে বলি আমরা, তো বাংলায় যদি আমি একটু সিম্পল করি, 2 বা তার বেশি যদি খিঁচুনি হয় এবং সেটাকে আনপ্রোভোকড বলতে যেটা আমরা বোঝাই, এটাকে একটু খোলসা করে না বললে বোঝা যাবে না। যেমন একটা বিড়ালকে যদি চিন্তা করেন, সে হেঁটে বেড়াচ্ছে, তার সাথে খেলা করা যাচ্ছে, এটা হচ্ছে আনপ্রোভোকড অ্যাক্টিভিটি, সে তার মতো চলছে। এখন আপনি যদি তার গায়ে একটা গরম পানি দিয়ে দেন, দিস ইজ প্রোভোকেশন, তখন সে কিন্তু আপনাকে অ্যাটাক করবে, সে তখন ফিউরিয়াস হয়ে যাবে। তা আমাদের ব্রেনটাও এরকম, তাকে আমরা এখন কথা বলছি, আমরা আমাদের দৈনন্দিন অ্যাক্টিভিটি করি, এইগুলো আনপ্রোভোকড এবং স্মুথ অ্যাক্টিভিটি। তো এই ব্রেনকে কিন্তু প্রোভোক করা যায়। যদি প্রোভোক করেন তাহলে সুস্থ মানুষেরও খিঁচুনি হবে, কিন্তু সেটা এপিলেপসি না। যেমন আমি 2টা খুব কমন উদাহরণ যদি দিই, যেমন গর্ভবতী মায়েদের এক্লাম্পসিয়া একটা টার্ম, সবাই বলে যে গর্ভের সময় যখন বাচ্চা হয় তখন খিঁচুনি হয়, এক্লাম্পসিয়া। এইটা কিন্তু ব্রেনকে প্রোভোক করা হচ্ছে। প্রেগন্যান্সি ব্রেনকে প্রোভোক করে কিছু কিছু জায়গায়, তখন কিন্তু খিঁচুনি হয় এবং সেটা একদম মৃগী রোগের মতোই, যে সেটা কিন্তু এপিলেপসি না, সেটাকে আমরা এক্লাম্পসিয়া বলছি। একদমই একদমই। আরেকটা ধরেন খুব কমন, যেমন যাদের ডায়াবেটিস আছে, ওনাদের প্রায় ব্লাড সুগার কমে যায়, দেখা যাচ্ছে অনেকেই দেখবেন বলবে যে সুগার নীল হয়ে গেছে। তো সুগার নীল হয়ে গেলে কিন্তু খিঁচুনি হবে, এবং সেইটা কিন্তু এটা প্রোভোকেশন, ব্রেনকে সুগার কমিয়ে দিয়ে প্রোভোক করা হচ্ছে, তখন যে খিঁচুনিটা, এটা কিন্তু এপিলেপসি না। বা একটা মানুষ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, মোটর বাইকে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি ইমার্জেন্সিতে যখন দেখছেন তখন তার খিঁচুনি হচ্ছে এবং সেটাকে থামানো যাচ্ছে না, ওষুধ বিভিন্নভাবে দেয়া হচ্ছে, অ্যানেস্থেসিয়া দিয়ে খিঁচুনি থামাতে হয়, সেটা কিন্তু এপিলেপসি না। কারণ এখানে তার মাথায় আঘাত পাওয়ার জন্য দেখা যাচ্ছে ব্রেনে রক্তক্ষরণ হয়েছে, ব্রেনের টিস্যু নষ্ট হয়ে গেছে, এইখান থেকে ব্রেনটি ইরিটেশন হচ্ছে, প্রোভোকেশন। তো এই প্রোভোকেশন যে হয়ে যে খিঁচুনিটা হয়, সেটাকে আমরা মৃগী রোগ বলি না, আনপ্রোভোকড সিজার, মানে তাকে প্রোভোকেশন ছাড়াই একটা মানুষের খিঁচুনি হচ্ছে এবং সেটা 2 বার বা তার বেশি, এইটা হচ্ছে এপিলেপসি। ইটস এ ক্রনিক কন্ডিশন এবং এটা বিভিন্নভাবেই প্রেজেন্ট করতে পারে, খিঁচুনির বিভিন্ন ধরন আছে। তারপরে আমরা বলতে পারি যে সব খিঁচুনি মৃগী রোগ নয়, না, সব মৃগী রোগের ভ্যারিয়েশন রয়েছে। স্যার, একটু জানতে চাই যে কি কারণে একজন ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত হতে পারে? আসলে এটা একটা মানে ইটস এ ভেরি বিগ কোয়েশ্চেন, যে আমরা যদি মৃগী রোগ বা এপিলেপসি বলি, তাহলে আমরা দেখব যে সহজ করে বলার জন্য বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের এপিলেপসি হয়।
সেটা যদি আপনি বলেন যে জন্মের প্রথম 1 মাসের কিছু এপিলেপসি আছে, তারপর যদি বলেন যে বাচ্চাদের চাইল্ডহুড, এটা আমরা সাধারণত 18 বছর ওরা 15 বছর বলে পেডিয়াট্রিশিয়ানের, ওরা ওইখানে কিছু কিছু নিয়ে আসে, সেগুলো কিন্তু ওদের হয়। আবার দেখা যাচ্ছে যে তারপরে যখন বয়সটা 20 বছরের পরে অ্যাডাল্টহুড, তখনকার এক ধরনের কিছু কিছু নিয়ে আসে, এগুলো কমন। আবার আমরা যখন দেখব যে 60 বছরের পরে একটা একটা বৃদ্ধ মানুষ, তারও কিন্তু এপিলেপসি হতে পারে। তো এখন এইগুলোর যদি আমরা ওইভাবে বলতে চাই, যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে নিউনাইটাল সিজার যেগুলো আমরা বলি, সেগুলো খুব কমপ্লিকেটেড ব্যাপার, সেগুলো আসলে এই ফোরামে আলোচনা করার মতো না। তো আমি কমনগুলো আলোচনা করতে চাই, যেগুলো হয়তো মানুষদের বা ফ্যামিলি মেম্বারদের খেয়াল করতে হবে। যেমন বাচ্চাদের অ্যাবসেন্স সিজার হয়, অ্যাবসেন্স খুবই কমন, অ্যাবসেন্স সিজার বোঝা যায় না। আচ্ছা। খিঁচুনি নিয়ে যেরকম ফ্যামিলি মেম্বাররা উতলা হয়ে যায়, অ্যাবসেন্স নিয়ে উতলা হয় না, কারণ অ্যাবসেন্সের বাচ্চাগুলো অন্যমনস্ক থাকে, তাকে তাকে বোঝাই যায় না তার খিঁচুনি হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর তারপরে ধরেন যে এছাড়া আরেকটা কমন বাচ্চাদের খিঁচুনি হচ্ছে জ্বর হলে হয়, ফেব্রাইল সিজার বলি আমরা, ওইটা কিন্তু বেশ কমন। বাচ্চাদের জ্বর যখনই 100-র বেশি জ্বর আসবে, অনেক সময় এই সবার হয় না, এটা ফ্যামিলিয়াল প্রেডিসপোজিশন থাকে বা বেসিক্যালি জেনেটিক একটা অ্যাফিলিয়েশন থাকতে পারে, তো তখন কিন্তু জ্বর হলে খিঁচুনি হবে। তো এই যে অ্যাবসেন্স সিজার এবং ফেব্রাইল সিজার, এইগুলো বেশ কমন। তো এইগুলো মানে এইগুলোর ব্যাপারে আসার কথা হচ্ছে, এইগুলো সাধারণত 15 বছরের পরে এগুলো নিজে নিজে ভালো হয়ে যায়। ফেব্রাইল সিজার তো 5-6 বছরের পরে হওয়ার কথা না। একটু রেয়ার কন্ডিশনে ফেব্রাইল সিজারের পরবর্তী সময় খিঁচুনি থাকতে পারে, সেগুলো আসলে এই ফোরামে আলোচনার বিষয় নয়, কারণ সেগুলো হয়তো 5 ভাগেরও কম। আচ্ছা। তো যার কারণে এই যে এইটা হচ্ছে কি বাচ্চাদের, ধরেন আপনি যদি আরেকটু বড় বলতে চাই, তাহলে আমরা দেখব যে আমাদের যে এক্সপিরিয়েন্স, আমরা তো বাচ্চাদের খিঁচুনি কম দেখি, কারণ রাস্তাঘাটে আসলে অ্যাডাল্ট মানুষজন ঘোরাফেরা করে, সেখানে আপনি দেখবেন যে ওই যে আমরা যেটাকে টনিক ক্লনিক সিজার বলি, যে হঠাৎ করে একটা মানুষ অজ্ঞান হয়ে পড়ে গেল, হাত পা শক্ত করে ফেললো, মুখ একদিকে বেঁকে যাচ্ছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, তারপরে সে একসময় খিঁচতে শুরু করলো, তারপরে সে হয়তো চুপ করে পড়ে আছে, এরকম কিছুক্ষণ পরে আবার সে জ্ঞান চলে আসে, তখন সে স্বাভাবিক হয়। এইটা হচ্ছে টনিক ক্লনিক সিজার। এইটা সবচেয়ে বেশি মানুষ কেন জানে? কারণ এইটা মানুষকে অস্থির করে ফেলে, আশেপাশের মানুষজনদেরকে। তারা মনে করে যে কি হচ্ছে। প্রাচীন আমলে মনে করা হতো যে এটা মনে হয় ভূতের আসর হচ্ছে, এটা বাতাস লাগবে, গ্রামের মানুষজন বলে। তো এইটা হচ্ছে যে ওই আপনার এইটা এক ধরনের সিজার। আমরা বলি যে যেমন জেএমই একটা টার্ম আছে, জুভিনাইল মায়োক্লনিক এপিলেপসি, ওইটা পরবর্তী সময় এই রকমের হয়, বা জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার, ওইটাও একটা, দিজ আর জেনেটিক সিজার। আপনি যে বললেন না যে কি কারণে হয়, এদের জেনেটিক প্রবলেম থাকে। আচ্ছা আচ্ছা। এই জেনেটিক প্রবলেম, আপনি যদি বলেন জেনেটিক প্রবলেমটা কি, এদের আমাদের তো অনেক জিন, 20,000 জিন আছে আমাদের। তো এই জিনগুলোর মধ্যে কিছু কিছু জিন আছে, যেই জিনগুলা এই আপনার যে এক্সাইটেবিলিটি, একটা মানুষকে কিন্তু ইজিলি রাগিয়ে দেয় যায়, আরেকটা মানুষকে যায় না। একদমই। তো মানুষের মধ্যে যেরকম দেখবেন যে একটা মানুষ অল্পতেই রেগে যাচ্ছে, ব্রেনটাও কিন্তু এরকম। আপনি অল্পতেই ওই যে জেনেটিক ডিফেক্টগুলো, ওগুলো থাকলে কেউ কেউ অল্পতেই খিঁচুনি করবে, যেটা স্বাভাবিক মানুষের হবে না। তো ওই জেনেটিক ডিফেক্টগুলোর জন্য যেগুলো হয়, সেগুলোকে আমরা জেনেটিক জেনারেলাইজড এপিলেপসি বলি। এই যে বলছিলাম জেনারেল টনিক ক্লনিক সিজার, ওইগুলো, তো এইগুলো জেনেটিক একটা। আরেকটা কমন যেটা বয়স ধরেন অ্যাডাল্টে হয়, এটা আমরা মেজিয়াল টেম্পোরাল লোব এপিলেপসি বলি। ওইটা হচ্ছে আমাদের টেম্পোরাল লোব, ব্রেনের একটা লোব, পাশে এই পাশের দিকে থাকে। তো এই লোবটার মধ্যে যখন স্ক্লেরোসিস বা ওই জায়গাটা একটু ইনফ্লামেশন হয়ে বা কোনো কারণে যখন এখানে একটু ফাইব্রোসিস বা স্ক্লেরোসিস বলি আমরা, এটা হয়, তখন এদের খিঁচুনি হয়। এখন এইটা একটা কমন আমরা প্রায় পাই, যে মেজাল টেম্পোরাল স্ক্লেরোসিসের পেশেন্ট, এটা অ্যাডাল্টদের বলা যায়। আর বয়সকালে যেটা হয়, বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন যারা, তাদের দেখবেন যে স্ট্রোক হয়, এটা খুব কমন। আমাদের প্রতিটা বাসায় স্ট্রোকের রোগী আছে। তো স্ট্রোক হলে যেটা হয়, আপনার ব্রেনের মধ্যে কিন্তু ওই যে গ্লায়োসিস বলি আমরা, যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল একটা জায়গায়, ওই জায়গাটা স্ট্রোক হয়েছে। তো স্ট্রোক হলে যেটা হয়, ওই জায়গাটা কিন্তু স্ক্লারিং হয়, ওইটা গ্লায়োসিস হয়, দ্যাট ইজ দ্য ফোকাস। আচ্ছা আচ্ছা। ওইটা জেনেটিক না, ওইখানে ফোকাস মানে কি, ওইখানে সামথিং অ্যাবনর্মাল, আদার ব্রেন টিস্যুর সাথে ওইটা নর্মাল না।
তখন হয় কি ওইখান থেকে খিঁচুনি হয়। তো এই জন্য আমরা পোস্ট স্ট্রোক সিজার পোস্ট স্ট্রোক এপিলেপসি বলি। স্ট্রোকের পরে এইটা কিন্তু বেশ কমন। আরেকটা বয়স হয়ে গেলে কমন কন্ডিশন হচ্ছে ডিমেনশিয়া। আচ্ছা। দেখবেন যে এটা প্রায় মানে এই ডিমেনশিয়া এখন বেশ টক অফ দ্য সিটি আর টক অফ দ্য কান্ট্রি, যে ডিমেনশিয়া অনেক মানুষ ডিমেনশিয়া আক্রান্ত, বোঝা যাচ্ছে না। ওয়েস্টার্ন কান্ট্রিতে ডিমেনশিয়া বোঝা যায় কারণ ওখানে সব কাজ নিজে করতে হয়। আমাদের এখানে বয়স্ক মানুষদেরকে আমরা তো হেল্প করি, তারা বুঝতেই পারে না, ওনারা বুঝতে পারছে না। তো এই ডিমেনশিয়া রোগীদের কিন্তু খিঁচুনি হতে পারে। আচ্ছা। তো যার কারণে যখন একটা বয়স্ক মানুষ আমরা ডিল করব তখন আমরা তার স্ট্রোক হয়েছে কিনা বা তার এই যে ডিমেনশিয়া আছে কিনা এটা কিন্তু পরীক্ষা করা যায়। আপনি যেমন সামনাসামনি বসে আমরা স্কোরিং করে বলে দিতে পারবো যে এই লোকটা ডিমেনশিয়া আছে, তারপরে কিছু ইনভেস্টিগেশন আমরা করি। কিন্তু এই যে তার মানে একদম জন্মানোর পর থেকে একদম আপনার যখন আপনি বার্ধক্যে উপনীত এই সমস্ত সময়ে আপনার কিন্তু এপিলেপসি হতে পারে এবং তার কারণ বিভিন্ন রকম। যার কারণে যদি কেউ এটা জানে তাহলে ওই স্পেসিফিক বয়সের জন্য সে ওই স্পেসিফিক কারণগুলো খুঁজবে এবং তার চিকিৎসা। এবং কেন এটা ইম্পর্টেন্ট, কারণ সব এপিলেপসির চিকিৎসা এক না, এক একটাকে এপিলেপসি সুপার স্পেশালিটি, এপিলেপসি সিনড্রোম, এগুলো আমার তো মনে হয় মোর দেন 50-60 সিনড্রোম আছে। এগুলোর ট্রিটমেন্ট আলাদা। এখন আপনি যদি সব এপিলেপসি এক কাতারে ফেলে চিকিৎসা দেন তাহলে এটা ইমপ্রুভ করবে না। এই জন্য এপিলেপসিটা কি ধরনের সেটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। তার মানে ধরন অনুযায়ী চিকিৎসাটা ভ্যারিয়েশন করে, জি, যে কোন ধরনের চিকিৎসা পদ্ধতি। স্যার একটু বেসিক কনভারসেশনে যেতে চাই যে আমার পরিবারে একজন ব্যক্তি দেখছে যে কোনো একজন ব্যক্তি তাৎক্ষণিকভাবে মৃগী রোগ শুরু হলো, আপনি তো বিভিন্ন উপসর্গের কথা বললেন, কিন্তু একজন ব্যক্তি যখন হঠাৎ করে আক্রান্ত হয়ে যাবে তাৎক্ষণিকভাবে পরিবারের অন্যান্য সদস্যরা কি করা উচিত? এইটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। কারণ আমরা যেটা দেখি যে একটা মানুষ এসে বলছে যে ওর বাচ্চার বা স্বামীর বা কারো খিঁচুনি হচ্ছে। তো খিঁচুনি হওয়ার সময় সে বলে যে সে অজ্ঞান হয়ে যায়, সে খিঁচে, সে হয়তো দেখানোর চেষ্টা করে যে এইরকম করে খিঁচে। তো আমি যেটা বলি যে আপনারা যখন, এবং কোনো ভিডিও আছে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যার বাসায় কোনো খিঁচুনির পেশেন্ট আছে, তার বারবার খিঁচুনি হয়, আমি বলবো যে আপনারা তার একটা ভিডিও করেন। কারণ খিঁচুনি, আমি যে বলছিলাম না যে বিভিন্ন ধরনের খিঁচুনি হয়, এগুলোর এক্সপ্রেশন ডিফারেন্ট। আচ্ছা। আপনি যদি ভিডিওটা দেখেন পেশেন্টটার যখন খিঁচুনি হচ্ছে, তখন যদি আপনি ভিডিওটা দেখেন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কি ধরনের খিঁচুনি। আচ্ছা। এইটা ব্রেনের কোত্থেকে আসছে এটা কিন্তু বোঝা যায়। একটা অ্যাটেন্ডেন্ট বা তার ফ্যামিলি মেম্বার যতই আপনাকে অভিনয় করে দেখাক, সে এক্স্যাক্টলি ওই জিনিস করতে পারবে না। নিশ্চয়ই। দেখা যাচ্ছে খুব সাটল একটা মুখের একটা জায়গা দিয়ে শুরু হচ্ছে, এটা কিন্তু ফ্যামিলি মেম্বার খেয়াল করে না। কিন্তু আমি যখন ভিডিওটা দেখবো আমি কিন্তু খেয়াল করবো তার ফেসের সমস্যা কি। তার একটা ফিঙ্গার দিয়ে শুরু হতে পারে, তার মানে কি আপনি যদি ডান হাতের ফিঙ্গার দিয়ে দেখতে পান আপনি, তার মানে এটা বাম দিক থেকে শুরু হচ্ছে। তো ফোকালিটি বোঝা যায়, এটা জেনারেলাইজ না ফোকাল, এটা আমরা বুঝতে পারি। তো যার কারণে আমি পরিবারের সদস্যদের কাছে একটাই মেসেজ, আপনারা যখন খিঁচুনি হবে, দেখা যায় কি খিঁচুনি হচ্ছে ভিডিও সে করেছে, পেশেন্টকে দেখা যাচ্ছে না কেন, তার চারপাশে এত মানুষ এবং তার কেউ গায়ে পানি ঢালছে, কেউ তাকে মেসেজ করছে, কেউ তার মুখে কিছু একটা ঢুকানোর চেষ্টা করছে। কারণ এই যে টাং বাইট হয়, খিঁচুনির টাং বাইট বা জিভে কামড় আপনি আটকাতে পারবেন না। আচ্ছা আচ্ছা। এইটা আপনি যদি মুখের মধ্যে কিছু ঢুকানোর চেষ্টা করেন দাঁতটা ভেঙে যেতে পারে এবং ইনজুরি হতে পারে। একদমই। এইটা করা উচিত না। গ্রামে গঞ্জে দেখবেন যে চামড়ার গন্ধ শুকাচ্ছে, বিভিন্ন কিছুর গন্ধ শুকায়, which is absolutely unnecessary এবং এটা হার্মফুল। আচ্ছা তো আচ্ছা। আপনাকে যেটা করতে হবে যখন খিঁচুনিটা হচ্ছে, ওই মানুষটা যেন ইনজিওর্ড না হয়, আঘাত না পায়। এমন হতে পারে তার আশেপাশে কোনো শক্ত কিছু আছে, এখানে লেগে মাথা ফেটে যেতে পারে, সে হয়তো পড়ে যেতে পারে, তার ফলটাকে প্রিভেন্ট করতে পারেন। তারপরে ধরেন যে ডেফিনেটলি এরকমের খিঁচুনি হয় কোনো মানুষ যদি ড্রাইভ করে বা মোটর বাইক চালাচ্ছে, এগুলো তো করা যাবে না। তো তার মানে যখন খিঁচুনি হচ্ছে ওই মুহূর্তে একটা খিঁচুনি রোগীর মাথায় পানি দেওয়া, তাকে মালিশ করা, এগুলো দরকার নাই। তাকে
আমরা বলি যে রিকভারি পজিশন সম্ভব যদি হয় তাকে পাশ ফিরিয়ে রাখেন, কারণ খিঁচুনির সময় অ্যাসপিরেশন হয়ে যায়। সে যখন খিঁচুনি হচ্ছে তো জ্ঞান নাই, আচ্ছা সে পেটের খাবার দাবার সব উঠায় নিয়ে আসবে, বমি বমি করে, খিঁচুনিতে বমি খুব কমন, আচ্ছা ওইটা শ্বাসনালীতে ঢুকে যাবে। তো এখন আপনি যদি তাকে সোজা করে চিৎ করে শোয়ায় রাখেন তাহলে এই জিনিস হইতে পারে। তাকে পাশ ফিরে দেন, তাকে যাতে সে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিতে পারে, তার মাথাটা একটু জাস্ট ধরে রাখেন যে সে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নেয়, এইটুকুই। এইখানে তার খিঁচুনি আপনি ধরে আটকাতে পারবেন না, আপনি তার জিভে কামড় আটকাতে পারবেন না। সে যদি ইউরিনেট করে দেয় সেটা সে ওই অসুখের পার্ট হিসাবেই করছে, এটাকে আপনি আটকাতে পারবেন না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা আমি আশ্বস্ত করার জন্যই বলি যে খিঁচুনি কিন্তু এটা কিন্তু অনেক সময় ধরে হবে না। একটা খিঁচুনি হচ্ছে, খিঁচুনিটা সেরে যাবে, হয়তো 1-2 মিনিট খিঁচুনি হবে, তারপরে হয়তো রোগীটা এটা ইম্পর্টেন্ট যে পোস্ট-ইকটাল ফিট বলি আমরা, রোগীরা এসে বলে খিঁচুনি হয় 20 মিনিট ধরে। 20 মিনিট ধরে কখনোই খিঁচুনি হয় না, খিঁচুনি হয় 2-3 মিনিট। আচ্ছা এরপরে দেখা যায় এই ব্রেনটা যখন এরকমের একটা এক্সাইটেবিলিটি পার করে তখন সে ফ্যাটিগড হয়। আমরাও যেরকম আপনাকে যদি এখন 100 মিনিট রেস্ট দিতে বলা হয়, আপনি দৌড়ানোর পরে কিন্তু 2 ঘন্টা আপনি খুব টায়ার্ড থাকবেন, ব্রেনটাও খিঁচুনির পরে টায়ার্ড থাকে। আচ্ছা আচ্ছা সে তখন এই মানুষটা ঘুমায় থাকে বা বলে আমার খুব গা ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, সে ঘন্টা 2-3 শুয়ে থাকে। বা ওইটাকেও ওই ফ্যামিলি মেম্বারসরা খিঁচুনির মধ্যে ইনক্লুড করে, বলে 2 ঘন্টা ধরে খিঁচুনি এসেছে। তা আপনি যদি ভিডিও থাকে আপনি দেখবেন 2 মিনিট পরে কিন্তু সে চুপচাপ শুয়ে আছে। এবং এইটা হ্যাঁ, সে 2 ঘন্টার মধ্যে তাকে যদি আবার ডাকে, যারা জানে না তারা তো ডাকবে, ওকে মরে গেল না কি হলো, তখন সে ইররিলেভেন্ট কথাবার্তা বলে। কারণ কি, তার ব্রেনটা তো স্বাভাবিক না তখন। একদমই তো সে তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তুমি কোথায় আছো বা তাকে কোনো কোয়েশ্চেন করা হচ্ছে, সে কিন্তু অ্যানসারটা খুব স্বাভাবিক আপনার আমার মতো করে দিবে না। নিশ্চয়ই তো তখন ওই যে ওটাকে আমরা পোস্ট-ইকটাল ডিসওরিয়েন্টেশন বলি, ওটা থাকে, ওইটা খিঁচুনির অংশ না। ওইটা ব্রেনটা অ্যাবনর্মাল অ্যাটিটিউড করছিল, সে স্বাভাবিক হচ্ছে, ওই সময় কিছু ডিসওরিয়েন্টেশন কনফিউশন তার থাকবে। তো এটা পোস্ট-ইকটাল ফেজ, এটা হয়তো অনেকের ক্ষেত্রে একদিনও থাকে, যার ধরেন এরকম খিঁচুনি বছরে একবার হয়, তার 1-2 দিন সে এরকম একটু ডিসওরিয়েন্টেড থাকতে পারে। তো এই হচ্ছে আপনার মানে ফ্যামিলি মেম্বারদের জন্য ইনফরমেশন আপনারা। তবে স্ট্যাটাস এপিলেপটিকাস একটা টার্ম আমরা ইউজ করি এখন। তো স্ট্যাটাস এপিলেপটিকাসকে 5 মিনিট বা তার বেশি খিঁচুনি হলে স্ট্যাটাস বলছি আমরা। আচ্ছা দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ এই যে এতক্ষণ যে খিঁচুনির কথা বললাম, এই এই 2-3 মিনিট খিঁচুনি হচ্ছে, পোস্ট-ইকটাল স্টেজে যাচ্ছে, সে আবার জ্ঞান আসছে, এতে কিন্তু সে মারা যাবে না, মারা যাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা এটা আশ্বস্ত করার কথা। আপনার বাচ্চার বা আপনার কারো খিঁচুনি হয় এরকম ব্রিফ সিজার, এতে কিন্তু সে মারা যাবে না, আপনাদের উতলা হবার কিছু নেই। আপনারা কারণটা ধরার চেষ্টা করেন এবং ওষুধটা ঠিক করার চেষ্টা করেন, তাহলে সে আর খিঁচবে না বা আর নিজের রোগটা হবে না। তবে এই স্ট্যাটাস এপিলেপটিকাস হচ্ছে এমন একটা রোগ যেটা ধরেন যে আমরা বলি 5 মিনিট বা তার বেশি সময় ধরে খিঁচুনি হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে হ্যাঁ 5 মিনিট বলতেছি, এই নিউনেটাল পিডিয়াট্রিশিয়ানরা ওদের যে ডেফিনেশন সেখানে 30 মিনিট বলে, কারণ বাচ্চাদের খিঁচুনি ধরাই মুশকিল, সেটা একটা ডিফারেন্ট টপিক। একদমই ওইটা নিউনেটাল সিজার যারা ওরা বলে, কিন্তু 5 মিনিটের বেশি সময় ধরে খিঁচুনি হচ্ছে এবং আপনি দেখছেন খিঁচুনি একটু পরপর হচ্ছে, ইন বিটুইন এই যে সিজার তার জ্ঞান আসছে না, আচ্ছা সে জ্ঞান আসছে না এবং বারবার খিঁচুনি হচ্ছে, দেখা যায় 3-4 বার খিঁচুনি হয়ে যাচ্ছে, সে মাঝখানে অজ্ঞানের মতো পড়ে থাকতেছে। দিস ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। একদমই এইটা যদি হয় আপনাকে অবশ্যই তাকে ওই অবস্থায় হসপিটালাইজ করতে হবে, আদারওয়াইজ এইটা মৃত্যুর কারণ হতে পারে। মানে এটাকে কি আমরা স্ট্যাটাস এপিলেপটিকাস বলছি? জি, এইটা স্ট্যাটাস এপিলেপটিকাস। এইটার যেটা মানে ধরেন মানে কমন এপিলেপসি যাদের আছে এদের স্ট্যাটাস এপিলেপটিকাস সাধারণত হয় না, কারণ স্ট্যাটাস এপিলেপটিকাসটা জেনেটিক স্ট্যাটাস এপিলেপটিকাস আমরা শুনি নাই। আমরা যেটা শুনেছি যে ধরেন একটা হেড ইনজুরি পেশেন্ট স্ট্যাটাস এপিলেপটিকাস নিয়ে আসতে পারে, একটা মেটাবলিক মনে করেন যে ব্লাড সুগার কমে গেছে, ব্লাড সুগার কমে যাওয়ার পরে তার কিন্তু স্ট্যাটাস হতে পারে। নিশ্চয়ই অথবা তার ধরেন যে বাচ্চাদের অনেক মেটাবলিক কন্ডিশনস আছে, সেখানে স্ট্যাটাস এপিলেপটিকাস হতে পারে। এমন কোনো ওষুধ খেয়ে এসছে সে, হয়তো স্ট্রিট পয়জনিং, তার স্ট্যাটাস এপিলেপটিকাস হতে পারে। তো এইগুলো আসলে মানে মেটাবলিক বা টক্সিক
কন্ডিশন বা হেড ট্রমা এইগুলোতে স্ট্যাটাস এপিলেপটিকাস হয়। কিন্তু ওই যে আমি বলছিলাম না জেনেটিক এপিলেপসি, তারপরে ধরেন কিছু সিনড্রোম খুব রেয়ার, সেগুলোর কথা না বলাই ভালো, কিন্তু জেনেটিক এপিলেপসি যেগুলো আমরা রাস্তাঘাটে মসজিদে দেখি খিঁচুনি হচ্ছে, এইগুলোতে স্ট্যাটাস এপিলেপটিকাস সাধারণত হয় না। আচ্ছা আচ্ছা। তো কিন্তু যদি স্ট্যাটাস এপিলেপটিকাস হয় তাহলে তার কারণটা ওইরকম, স্ট্রোকের পেশেন্ট স্ট্যাটাস এপিলেপটিকাস নিয়ে আসতে পারে, আচ্ছা। একটু রেয়ার বা আসতে পারে। তো এই স্ট্যাটাস এপিলেপটিকাস কিন্তু ইমার্জেন্সি। এইটা হলে আপনাকে অবশ্যই তাকে হসপিটালাইজ করতে হবে, কারণ তার শিরাপথে ওষুধ লাগবে। তাকে শিরাপথে আপনার খিঁচুনির ওষুধ দিয়ে ঠান্ডা করতে হবে, আদারওয়াইজ এই খিঁচুনি হতে হতে মাংসগুলো সব হয়ে যাবে, মায়োলাইসিস বলি আমরা। আচ্ছা। দেখা যাবে মাথার জন্য কিছু হচ্ছে না, এই যে আপনার মানে র্যাবডোমায়োলাইসিস বলি, মাংসগুলো সব এই খিঁচতে খিঁচতে, মাংসই তো খিঁচে, মাংসগুলো খিঁচতে খিঁচতে এগুলো থেকে শুধু উইক না, ভেঙে যাবে। আচ্ছা। এগুলো ভেঙে গেলে এইখান থেকে হিমোগ্লোবিন মায়োগ্লোবিন বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কিডনিটা নষ্ট হয়ে যাবে। কি ভয়ঙ্কর তথ্য। কারণ এইগুলো থেকে আলটিমেটলি আপনার তো নর্মালি এগুলো ব্লাডে থাকে না, তো এগুলো যখন যাবে আমাদের শরীরের এইসব জিনিসপত্র তো কিডনি বের করে দেয়, লিভার বের করে দেয়। আচ্ছা। তো কিডনিটা নষ্ট হয়ে যাবে। ওই আমরা তখন বলি যে অ্যাকিউট রেনাল শাটডাউন হয় যদি আপনি লম্বা সময় খিঁচুনি অ্যালাউ করেন। তো যার কারণে এই যখন সিজার বারবার হবে বা এই স্ট্যাটাস এপিলেপটিকাস হবে, তখন তাকে ওই অবশ্যই হসপিটালাইজ করতে হবে। এইটা হচ্ছে স্ট্যাটাসের ব্যাপারে। এইটা মানে এই ক্ষেত্রে। আর বাচ্চাদের ক্ষেত্রে আমি যেহেতু বললাম যে খিঁচুনি হলে কেউ মারা যাবে না, খিঁচুনি হলে আপনার ডাক্তারের কাছে নেন, আপনাদের অধৈর্য হওয়ার কারণ নেই। কিন্তু এই বেশি ধৈর্যশীল হয়ে বছরের পর বছর যদি আপনি সময় ব্যয় করেন, মাসে একবার খিঁচুনি হয়, অসুবিধা নাই, ডাক্তারের কাছে নিব, তো সে দেখা যাচ্ছে 1-2 বছর 3 বছর আমরা এরকম পেশেন্ট পাই। বাচ্চাটার এই বারবার খিঁচুনি হলে সে মারা যাবে না, কিন্তু সে কিন্তু বোকা হয়ে যাবে, একদমই তাই। তার ইন্টেলিজেন্স কমে যাবে। এই বাচ্চা অ্যাবসেন্স সিজার, ক্লাসে গিয়ে তার 25-30 বার অ্যাবসেন্স হচ্ছে, সে পড়াশোনা ফলো করতে পারছে না, সে তো একাডেমিক্যালি পিছিয়ে যাবে, সে তো পরীক্ষায় পাশ করতে পারবে না। একটা বাচ্চার ক্ষেত্রে বারবার খিঁচুনি হলে একটা মানুষ তার ইন্টেলেকচুয়ালিটি কমে যায়, তার শার্পনেস কমে যাবে। তো যার কারণে খিঁচুনি হলে আপনারা অবশ্যই তার চিকিৎসা নেন, আদারওয়াইজ আপনার এই সোসাইটিতে সোশ্যাল যে গ্যাদারিং, সোশ্যাল ইন্টারাকশন, ইন্টেলেকচুয়াল ইন্টারাকশন, এইগুলোতে তো আপনার হ্যাম্পার হবে নিশ্চয়ই। তো যার কারণে আপনাকে অবশ্যই এইগুলোর চিকিৎসা নিতে হবে। স্যার, চিকিৎসা নেবার ক্ষেত্রে কোন বিশেষজ্ঞের কাছে যাবে এটা নিয়ে অনেকের শঙ্কিত থাকে, এবং কখন পরীক্ষা করাবে, চিকিৎসা পদ্ধতি আদৌ রয়েছে কিনা অনেকে জানে না। আমরা জানাবো, তবে সময় হয়েছে ছোট্ট বিরতি নেবার। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ায় সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই কেপিজি স্পেশালাইজড হসপিটাল অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই কেপিজি স্পেশালাইজড হসপিটাল। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ, এবং আমার সাথে আছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে কথা বলছিলাম যে কি কারণে সাধারণত একজন ব্যক্তির মৃগী রোগ হয়ে থাকে এবং করণীয় কি। স্যার, একটু জানতে চাই যে আমাদের দেশে যখন একজন ব্যক্তি হঠাৎ করে মৃগী রোগে আক্রান্ত হয়ে যান, প্রথমবার যখন হয় বা দু একবার হলো, অনেকে বুঝে উঠতে পারেন না যে কোন চিকিৎসকের কাছে যাবেন বা কার কাছে যাওয়া জরুরি। এই বিষয়টা নিয়ে আপনার পরামর্শ কি থাকবে? আমাদের দেশে মৃগী রোগের সংখ্যা তো অনেক, তো এখন আমাদের সেই তুলনায় নিউরোলজিস্ট তো কম। তো আমি যেটা মনে করি যে আমি একটু আগে বলছিলাম যে আমাদের বাচ্চা বয়সে বা অ্যাডাল্টদের কিছু কমন এপিলেপসি হয়, এই এপিলেপসিগুলোই বেশি। তো সেইগুলোর ব্যাপারে কিন্তু আমাদের এমবিবিএস ডাক্তার যারা আছেন তারা কিন্তু প্রিলিমিনারি চিকিৎসা দিতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় যে খিঁচুনি হচ্ছে, সে একটা নিউরোলজিস্টের কাছে যেতে গেলে লম্বা সময় লাগতে পারে। তো সে এই সময়টার জন্য একজন এমবিবিএস ডাক্তারের চিকিৎসা নিতে পারেন, কিন্তু একটা এমবিবিএস ডাক্তার কিন্তু জানেন যে এপিলেপসির চিকিৎসাতে কী কী ওষুধ আমরা ইউজ করি। আমাদের বাজারে 4-5টার বেশি ওষুধ নেই, কিন্তু আপনি যদি দেখেন ওই ভ্যালপোরিক অ্যাসিড, লিভেট্রাসিটাম, ফসফেনিটোয়াইন বা ডাইফিনান,
এখন নতুন অনেক ওষুধ এসছে, সেগুলো তো আসলে দেওয়ার দরকার নেই, কারণ ম্যাক্সিমাম খিঁচুনি বন্ধ করার জন্য এই যে আমি যেগুলো বলছিলাম এই সব ওষুধই কিন্তু ইউজ করা হয়। তো এইগুলো তো একজন এমবিবিএস ডাক্তারের দিতে পারা উচিত, তো সেইগুলো সে দিবে। তো এখন এগুলো দেওয়ার পরে এখন যদি এমন হয় যে খিঁচুনি আসলে এগুলো খেয়ে কন্ট্রোল হচ্ছে না, খুবই কমন, তো তখন মানে প্রশ্ন দাঁড়াবে যে আমরা বলি যে হয় খিঁচুনিটা এমন ধরনের খিঁচুনি যেখানে ওই ওষুধটা কাজ করছে না, আচ্ছা। এখানে অন্য ওষুধ লাগবে। তো সেটা ধরেন ওই যে বললাম যে আপনি যদি ভিডিও দেখতে পারেন, আপনি যদি বুঝতে পারেন যে এটা এই ধরনের খিঁচুনি, এপিলেপসি, তখন আপনি কিন্তু ওই স্পেসিফিক ওষুধ দিলে এটা বন্ধ হয়ে যাবে। আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন জুভেনাইল মায়োক্লোনিক এপিলেপসি। এইখানে জুভেনাইল মায়োক্লোনিক এপিলেপসিতে যদি কেউ ধরেন ওই যে মানে ভ্যালপ্রোইক অ্যাসিড জাতীয় ওষুধ, এইটা ছাড়া কিন্তু খিঁচুনি বন্ধ হবে না। আচ্ছা। আপনি যদি এখানে অন্য ওষুধ দেন, কারণ খিঁচুনি বেড়ে যেতে পারে, যার কারণে এটা হতে পারে একটা জুনিয়র ডাক্তার সে হয়তো এই খিঁচুনির ধরনগুলো সম্বন্ধে এতটা জানবে না, তো সে তো অ্যাটলিস্ট একটা ওষুধ দিবে। তো ওষুধ দিলে মানে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে সে ঠিকই দিবে, তো সেটা দিলে তো ওই ওষুধে সে মেনটেন করবে, অসুবিধা নেই। যদি খিঁচুনি কন্ট্রোল না হয়, আচ্ছা। তখন সে অবশ্যই নিউরোলজিস্টের কাছে যাবে। তখন সে নিউরোলজিস্ট হয়তো দেখবে যে তার আসলে খিঁচুনি কী ধরনের, সেটা দেখে সে তখন ওই আপনার ওষুধ ঠিক করে দেবে। তবে সবসময় যে নিউরোলজিস্টরা ওষুধ দিয়ে খিঁচুনি পুরোপুরি কমিয়ে দেবে সেটা সম্ভব হয় না। আপনি যদি দেখেন যে আমরা হয়তো বলি রিফ্র্যাক্টরি সিজার, একটা কথা বলি। আচ্ছা। রিফ্র্যাক্টরি সিজার মানে কি, আপনি খিঁচুনির ওষুধ দিচ্ছেন কিন্তু 3টা ওষুধ দিয়েও তার খিঁচুনি কন্ট্রোল হচ্ছে না, এটাকে আমরা রিফ্র্যাক্টরি সিজার বলি। তবে এই রিফ্র্যাক্টরি সিজার বলার আগে আমাকে বুঝতে হবে নিয়ম, কিন্তু আপনি একটা ওষুধ দিলেন, ওই ওষুধের হায়েস্ট ডোজে যেতে হবে। আমাদের দেশে যেই প্র্যাকটিসটা হয় বা আমাদের দেশে দেখা যায় একটা ওষুধের ওই হায়েস্ট ডোজে না গিয়েই আরেকটা ওষুধ দেওয়া হচ্ছে, কিন্তু আপনাকে হাইয়েস্ট ডোজে যেতে হবে। তারপরে যদি খিঁচুনি কন্ট্রোল না হয় তাহলে ওই ওষুধটা আসলে দিয়ে লাভ নাই। আপনাকে আরেকটা ওষুধে যেতে হবে, সেটার হাইয়েস্ট ডোজে যেতে হবে, তারপর আরেকটা ওষুধ, সেটার হাইয়েস্ট, এইভাবে করে আপনি যখন দিবেন, দেওয়ার পরে আপনি যখন দেখছেন যে না 3টা ওষুধেও এর খিঁচুনি কন্ট্রোল হচ্ছে না, এই ধরনের খিঁচুনি কিন্তু কিছু আছে। এবং দেখা যায় যে ধরেন যে একটা এটা নিয়ে ডিটেইলে না যায়, কিন্তু কিছু খিঁচুনি আছে এগুলোতে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স বলে, এবং এই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বা রিফ্র্যাক্টরি সিজার যদি হয়, সেইখানে কিন্তু অনেক সময় ওষুধে কাজ করছে না, সার্জারি লাগে। আচ্ছা। আচ্ছা। সার্জারি লাগে মানে এইটা বাংলাদেশে এখনো ওইভাবে ডেভেলপ করেনি। ধরেন যে ব্রেন টিউমার, সেখান থেকে খিঁচুনি হয়। আচ্ছা। আচ্ছা। তো ব্রেন টিউমারের একটা মানুষ খিঁচুনি দিয়ে প্রেজেন্ট করতে পারে, কিছু কিছু ব্রেন টিউমার আছে খিঁচুনি খুব বেশি হয়। তো এইটা তো সার্জিক্যাল কারেকশন, এটা তো আপনি ওষুধ দিলে ব্রেন টিউমারটা তো বন্ধ হবে না। বা ধরেন যে আমরা কর্টিক্যাল ডিসপ্লাসিয়া বলি, যে আপনি দেখলেন খিঁচুনি হচ্ছে মাঝে মাঝে, আপনি একটা ব্রেনের একটা টেস্ট করলেন, করে এমআরআই দেখলেন যে একটা ব্রেনের একটা জায়গায় ডিসপ্লাসিক একটা প্ল্যাক বা একটা দাগ দেখা যাচ্ছে, তো এর খিঁচুনি কন্ট্রোল হচ্ছে না, 3টা ওষুধ দিচ্ছেন, তা আপনি এই 3টা ওষুধ তো টক্সিক, আপনি তাকে 3টা ওষুধ দিয়ে লম্বা সময় দিয়ে রাখেন, তার লিভারে তার ব্লাডের সমস্যা হয়ে যাবে। তা আপনি তাকে একটা নিউরো সার্জনের কাছে পাঠান যে এই যে ছোট জাগটা এটা সরিয়ে দেবে, এটা সরাই দিলে তখন তার আপনার খিঁচুনি বন্ধ হবে। নিশ্চয়ই। তো এই ধরনের আপনার কিছু এপিলেপসি সার্জারি আছে, যখন আপনি দেখবেন যে খিঁচুনি কোনোভাবেই বন্ধ হচ্ছে না, তার মানে আইদার আপনার ওষুধে ইনগ্রেডিয়েন্ট নাই, যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেটা আমি প্রায় দেখি, খিঁচুনি কন্ট্রোল হচ্ছে না, রুগীটা ওষুধ কিনে ঠিকই, ওষুধটা 6 মাসের কিনে রেখেছে, এখন যেখানে ওষুধ রাখে জায়গাটা হিউমিড, আচ্ছা। হয়তো গরম, তো গরম মানে এই না যে আপনি ওষুধ ফ্রিজে রাখবেন, তা কিন্তু বলছে না, আপনি ওষুধটা এই ওষুধগুলো নষ্ট হয়ে গেছে, আপনি প্যাকেটে প্যাকেটে কিনে আপনি রেখে দিয়েছেন, ওষুধগুলো নষ্ট, এখন ওষুধগুলো নষ্ট হয় তাহলে ওই ওষুধের সাথে চিনির দানার তো কোনো তফাৎ নাই, একদমই। তা আপনি ওষুধ খাবেন, আপনার খিঁচুনি তো কন্ট্রোল হবে না। এই জন্য খিঁচুনির ওষুধ কিনতে হবে এমন জায়গা থেকে যে জায়গাটাতে ওষুধের কোল্ড চেইনটা মেনটেন করে। যেমন আপনি বাংলাদেশে এখন ওরকম অনেক ফার্মেসি আছে যেখানে আপনি দেখবেন যে তারা এয়ার কন্ডিশনিং করে
ওষুধের কোয়ালিটি মেনটেন করে তারা দিচ্ছে। আপনি একটা মানে পাড়ার দোকান থেকে খিঁচুনির রোগ ওষুধ কেনা ঠিক হবে না। মানে স্যার এই ওষুধগুলো কোথা থেকে কিনবে সেটাও একজন চিকিৎসক শনাক্ত করবেন বা পরামর্শ দেবেন এবং সেই অনুযায়ী ওষুধগুলো না, কেনাটা খুব বেশি জরুরি। ব্যাপারটা একদম শেষ প্রান্তে চলে জি, এসেছি। জি, জি, জি। এই বিষয়গুলোকে অবশ্যই মেনটেন করাটা জরুরি এবং চিকিৎসকের প্রতি আস্থা রাখার বিকল্প কিছু নেই। আর স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন কোনো ধরনের মৃগীরোগে আক্রান্ত কোনো ব্যক্তিকে দেখলে অবহেলা কিংবা অবজ্ঞা না করে তার পাশে এসে দাঁড়াই এবং তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতি আস্থা রাখার পরামর্শ দেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।